আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অ্যাডমিশন জার্নিটা খুব সুন্দর যাচ্ছে। যেহেতু আমরা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কি প্রশ্ন ব্যাংক সমাধান করতেছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউটনিয়ান বলবিদ্যা, তারপর হচ্ছে কি আমরা আজকে দেখবো যে নিউটন বলবিদ্যা, মহাকর্ষ বিকাশ এবং পদার্থের গাঠনিক ধর্ম। আমরা এই প্রশ্নগুলো আমরা আজকে কি করব, ক্লাসে সমাধান করব। আমরা চেষ্টা করব 1 ঘন্টা বা 2 ঘন্টার মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউটনিয়ান বলবিদ্যা এবং মহাকর্ষ বিকাশ এবং পদার্থ গাঠনিক ধর্ম থেকে যে এই প্রশ্নগুলো আসছে সেইগুলো আমাদের সমাধান করার জন্য। তো আশা করি সবাই সবকিছু ক্লিয়ার শুনতে পারতেছো এবং দেখতে পারতেছো। অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। তবে হচ্ছে এটুকু হচ্ছে আমাদের কথা। তো আমরা আজকে এই প্রশ্নটা দিয়ে শুরু করব। আমাদের হচ্ছে কি কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল, and কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল সেটা আমরা আগে একটু দেখব। তাহলে আমাদের সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? তাহলে দেখো, আমরা হচ্ছে কি প্রথমত বলে যে আমরা জানি মৌলিক বল কয়টি? 4টি না? বলো তো, আমরা কয়টা জানি মৌলিক বল? মৌলিক বল হচ্ছে 4টি। কি কি? এখন তোমার এই জিনিসটা আগে জানতে হবে যে মৌলিক বল কোনগুলো, তাই না? তা আমাদের মৌলিক বলগুলা সেইগুলো হচ্ছে মহাকর্ষ বল, চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, আর এটা হচ্ছে কি সবল নিউক্লিয় বল। এখন আমাদের এই জিনিসগুলো একটু জানতে হবে যে কোন বলটা বেশি শক্তিশালী, কোন বলটা কম শক্তিশালী, সেটা আমাদের আগে জানতে হবে। দেখো, আমাদের মৌলিক বলগুলোর মাঝখানে আমরা যে 4টা মৌলিক বল চাই, মৌলিক বল, তাহলে এই মৌলিক বল হচ্ছে 4টা। একটা হচ্ছে আমাদের কি, 1 নম্বর বল হচ্ছে মহাকর্ষীয় বল, মহাকর্ষ বল। এন্ড 2 নম্বর যে বলটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি তড়িৎ চুম্বক বল, বা আমরা যেটা বলতে পারি তাড়িৎ চুম্বক বল, তাড়িৎ চুম্বক বল। তারপর হচ্ছে আমাদের 3 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে কি সবল নিউক্লিয়, সবল নিউক্লিয় বল। তাহলে দেখো, আমরা 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তাহলে এই যে দেখো, আমরা এই যে 4টাকে বলে আমাদের সবল, দুর্বল, নিউক্লিয় বল। আমরা একটু চিন্তা করি এখন কোন বলটা বেশি শক্তিশালী, কোন বলটা কম শক্তিশালী, সেটা জানার আগে আমরা দেখবো যে কোন বল কি কণার বিনিময় করে। দেখো, আমরা মহাকর্ষ বল সেটা কি করে, গ্রেভিটন নামক একটা কণার বিনিময় ঘটে। তাহলে এটা কি করবে, এই মহাকর্ষ বল হচ্ছে কি গ্রেভিটন, গ্রেভিটন কণা বিনিময় করে, বিনিময় করে। তাহলে দেখো, এখন বলো তো তড়িৎ চুম্বক বলটা কি করে? তড়িৎ চুম্বক বল হচ্ছে আমাদের ফোটন কণার বিনিময় ঘটায়। এখানে হচ্ছে কি ফোটন, এই জিনিসগুলো মনে রাখবা। আর সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল কি করে? সবল, দেখো, সবল নিউক্লিয় বল হচ্ছে গ্লুঅন, আমাদের কি গ্লুঅন, এই গ্লুঅন কণার বিনিময় ঘটায়। আর দুর্বল নিউক্লিয় বল কি করা হয়? দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি বোসন কণা, বা বোসন কণা, এইগুলোর বিনিময় ঘটে থাকে। এখন কথা হলো সবচেয়ে বেশি শক্তিশালী কোন বল? সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে আমাদের কি সবল নিউক্লিয় বল। এখন এগুলোর পাল্লা আছে, কোনটার পাল্লা কত, এটা আমরা দেখতে হবে। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল, এই জিনিসগুলো আছে। সবচেয়ে বেশি শক্তিশালী, আমি আসলে এই ক্রমটা একটু লিখে দিচ্ছি। সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। দেন হচ্ছে আমাদের তারপরটা হচ্ছে, তারপর হচ্ছে তাড়িৎ চুম্বকীয় বল, তাড়িৎ চুম্বকীয় বল, কিয় বল। তারপরে 3 নম্বর অপশনটা হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের কি নিউক্লিয় বল, নিউক্লিয় বল। আর 4 নম্বরটা হচ্ছে মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল। তা এই যে 4টা, এইটা হচ্ছে আমাদের ক্রম। এটা সব সক্রিয়তা, অর্থাৎ কি আমাদের সবলতার ক্রম, সবল হচ্ছে কি ক্রম, এটা হচ্ছে কি সবল, বা হচ্ছে আমাদের সক্রিয়তার ক্রম। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এখন কথা হলো
আমাদের এইটা তো জানি। আর দুর্বল নিউক্লিয় বল কোথায় ঘটে? এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ায় ঘটে, যেমন আমাদের বিটা ক্ষরণ ঘটায়। তারপর হচ্ছে কি এই যে বিটা ক্ষরণ ঘটায় কোথায়? দুর্বল নিউক্লিয় বল, এটা হচ্ছে কি বিটা ক্ষরণ ঘটে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, আর এখান থেকে আমাদের প্রশ্ন আসে। তো আশা করি এটুকু আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3-4 সেশনে আসে একটা এমসিকিউ আমাদের দেখতে পারলাম। এন্ড এইটুকু তোমার এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এখানে তোমার এমসিকিউ আসতে পারে। ক নাম্বার কোশ্চেন হচ্ছে কি এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখবো। আমরা সূত্রগুলো দেখতে হবে, যার সাথে আমরা কি করব, প্রশ্নগুলো সমাধান করব। ওকে, এটা আসো। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে কত 16-17 এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে কত 16 এবং 17 সালে আসছে। কি বলছে দেখো, বলছে একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করলে এর ভরবেগের পরিবর্তন কত? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পড়ছিলাম বলতো? এফ ইকুয়াল টু এম বি মাইনাস এর এম ইউ ডিভাইডেড বাই কত টি। দেখো আমাদের এম বি, তাহলে আমরা কি বের করবো, ভরবেগটা বের করবো। তাহলে এম বি মাইনাস এর এম ইউ ইকুয়াল কত এফ ইন্টু টি। এই যে জিনিসটা এইটুকুকে আমরা কি বলা হয়, ভরবেগ বলা হয়। তাহলে দেখো আমাদের বল প্রয়োগ করা হয়ে গেছে, বল কত 5 নিউটন, সময় কত, সময় হচ্ছে 10। তাহলে এই দুইটাকে গুণ করলে আমরা কত পাবো 50 কত। এখন এককটা দেখতে হবে, এটা ভরবেগ মানে কি বেগের একক না, ভরবেগ হচ্ছে আমাদের কি ভরবেগের একক। তাহলে ভরবেগের এককটা আমাদের এখানে গুণ হয়েছে, এটা হচ্ছে কত কেজি মিটার পার সেকেন্ড। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে ভরবেগের একক কি, এটা হচ্ছে ভরবেগের একক। তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখবো কেজি মিটার পার সেকেন্ড। আমি প্রশ্নের মাঝখানে কি হয়েছে, ভুল হয়ে গেছে, এটুকু একটু মাথায় রাখতে হবে যে ভরবেগের একক কি কেজি মিটার পার সেকেন্ড। দেখো এখানে 50 দুইটাই দেওয়া আছে, তা এখানে এককটা হচ্ছে আমাদের কি কেজি হবে। তা এখানে আমি কেজি দেই নাই, তাহলে আনসারটা কি হবে, বি নাম্বারটা। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16 এবং 17 সেশনে। দেখো আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো তোমরা যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা করতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে মেনশন করে দিও। তো দেখো আমাকে 4 নিউটন বল একটা বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? দেখো আমরা একদম সহজ জিনিসটা একটু আগে পড়লাম না। তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে আমরা এখানে এম, ভরবেগের পরিবর্তন এম বি মাইনাস এর কত এম ইকুয়াল কত এফ ইন্টু টি। তাহলে আমাদের কত সেকেন্ড বলছে, 4 সেকেন্ড, কত নিউটন 4 × 1। তাহলে আমাদের কত আসছে 4। এককটা কি হবে কেজি মিটার পার সেকেন্ড। দেখো আমরা এটা যেখানে আছে সেটাই হবে আনসার, তাই না? আমাদের এই প্রশ্নটার হচ্ছে আনসার হচ্ছে এইটুকু। তাহলে দেখো আমরা এটা কোথায় আছে, দেখো তো 4 কেজি মিটার পার সেকেন্ড, এই যে দেখো বি নাম্বার অপশন দেওয়া আছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আসে, এই প্রশ্নটা বোর্ড কোশ্চেন, যদি আমি এককটা দেখবো সিলেট বোর্ড আসছে কি বলছে, ভরবেগের একক কোনটি। তাহলে দেখো আমরা ভরবেগ, আমরা ভরবেগ সমান আমরা পি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এম বি। ভরবেগের মাত্রাটা আমরা বের করবো, তাহলে কেজি আগে এককটা কি জানি আমরা, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা একক থেকে আমরা মাত্রাটা বের করছি, কেজির একক মাত্রা কি, সেটা হচ্ছে এম। দূরত্বের মাত্রা কি এল, সময়ের মাত্রা কি, তাহলে ইনভার্স। এটা হচ্ছে আমাদের মাত্রা। কার মাত্রা, ভরবেগের মাত্রা। দেখো এটা কোথায় দেওয়া আছে, এই যে দেখো আমাদের 1 নম্বর অপশনে দেওয়া আছে, এটা আমাদের সঠিক উত্তর। আচ্ছা আমরা এই জিনিসটা একটু, এইটা আনসার, বুঝছো? তো এরকম করে আমরা প্রত্যেকটা প্রশ্নে দেখব। এই প্রশ্নটা আসে, এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে, 18 এবং 19 সালে আসছে। এই প্রশ্নটা একটু মজার একটা প্রশ্ন। এটা আমার নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করা হয়। তাহলে আমরা নিউটনের কি গতির দ্বিতীয় সূত্রটা কি বলছিলাম, সেই সূত্র আমাদের কি জানি, এফ সমান এম এ। বস্তুর কি উপর বল প্রয়োগ, বস্তুর বল এবং কি ত্বরণের গুণফলের সমান। চলো আমরা একটু প্রশ্নটা পড়ি। কি বলছে দেখো, যে 10 কেজি বরের একটি বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে এর ত্বরণ সৃষ্টি হয়েছে কত, এখানে ত্বরণ হয়েছে 60 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এম বরের একটি বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুর ত্বরণ সৃষ্টি হয়ে কত 50 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির বল কত, তার মানে আমাদের এম এর মানটা কত সেটা বের করতে হবে। তাহলে কি দেখো তুমি যদি এম, এইখানে প্রথম ক্ষেত্রে দেখো একটা কি আছে, এই যে এম দেওয়া আছে, এটা আমরা M1 ধরতে পারি, আর এটা আমাদের F1 ধরতে পারি। এখন ধরো আমরা দুই ক্ষেত্রে আমাদের কি বলটা কি ধ্রুবক থাকতেছে, নাকি বল ধ্রুবক থাকতেছে, কিন্তু কি ধ্রুবক থাকতেছে, বলটা ধ্রুবক থাকতেছে।
তো আমরা এইটা আগে বের করবো। যদি আমি এখান থেকে এফ এর মানটা বের করে ফেলতে পারি তাহলে সহজে আনসার করে ফেলতে পারবো। তো আমরা এটা দুইভাবে করবো, তাহলে আমরা একভাবেও করতে পারি, সেটা হচ্ছে আমরা এইভাবেও করতে পারি। তাহলে আমরা এফ টু এফ ইকুয়াল ইন্টু কত আমাদের 10 ইন্টু কত এর ত্বরণ কত, ত্বরণ হচ্ছে কত 60। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে যদি একটু চিন্তা করো তাহলে আমরা এফ ইকুয়াল টু আমরা কত পাবো 5। এখানে যদি আমি কাটি 30 তাহলে 300 নিউটন, আমরা এটা পাই গেলাম। তাহলে আমাদের পরবর্তীতে এম বের করবো, তাহলে আমরা এফ ইকুয়াল টু 5f ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, 5f ইকুয়াল টু কত আমাদের এম ইন্টু কত ত্বরণ কত হয়েছে দেখো 50, তাই না? তাহলে আমরা এখানে যদি চিন্তা করো তাহলে 5 ইন্টু কত, 5 ইন্টু হচ্ছে 300 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত আসবে 50 আসবে ইকুয়াল কত এম। তাহলে আমরা এই শূন্য একটা কাটো, এই 5 কাটো, তাহলে আমরা এম এর মান কত পাইতেছো বলো তো, এম এর মান পাইতেছো 30 কেজি। তাহলে আমরা এই জিনিসটা এইভাবে ক্যালকুলেশন করে করতে পারি, কিন্তু আমরা এটাকে আরেকভাবে করতে পারবো। দেখো আমরা সেটা একটু দেখাইনি। ধরো আমার কাছে 10 কেজি যখন বস্তুটার বর ছিল, যখন 2f বল প্রয়োগ করা হয়েছে তখন বস্তুটার বর কত ছিল 10 কেজি। বস্তুর বর ছিল কত 10 কেজি, এবং ত্বরণ কত সৃষ্টি হয়েছে 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ধর আমি বস্তুটার উপর বল প্রয়োগ করছি কত 5f, তাহলে বস্তুটার বর কত, বর হচ্ছে m, আমরা এটা বের করতে হবে। এবং কি ত্বরণ কত হয়েছে 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? আমরা এই জিনিসগুলো আমরা পাইলাম। তাহলে আমরা এখন কথা হলো আমরা এটাকে ধরে নিতে পারি, তাহলে 2f ইকুয়াল টু আমাদের 10 ইন্টু কত, এটা 1 নম্বর সমীকরণ ধরে নিতে পারি। আর এটাকে আমরা বলতে পারি 5f ইকুয়াল টু a ইন্টু কত 50। তাহলে এটা ধরুন আমরা 2 নম্বর সমীকরণ, 1 নং ভাগ 2 নং হতে পাবো। তাহলে আমরা যদি একসাথে ভাগ করে দেই তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2f ডিভাইডেড বাই 5f ইকুয়াল টু আমাদের কত আসতেছে 10 ইন্টু কত 60, নিচে হচ্ছে কত m ইন্টু 50। তাহলে এই যে 2f, f কাটা, এই পাশ থেকে একটা শূন্য, এই পাশ থেকে একটা শূন্য কাটা, এই পাশ থেকে 5, এই পাশ থেকে 5 কি যাচ্ছে আমাদের কাটা যাচ্ছে, তাই না? এই 2 দ্বারা এই 6 কে ভাগ করলে কত হয় 3। তাহলে আমরা এই পাশটুকু আমরা কত পাবো m ইকুয়াল টু, তাহলে 10 ইন্টু কত 3, তাহলে আমাদের 10 ইন্টু 3 মানে কত 30 কেজি না? আমরা এটা একবারে লিখে ফেলতে পারি যে 30 কেজি। এটা আমাদের কার মান পাইলাম, যে ওই বস্তুটার বরের মানটা পেয়ে গেলাম। এইটুকুই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 সালে আসছে। আশা করি এটা তোমার বুঝতে অসুবিধা হয় নাই, তাই না? চলো আমরা এটার আনসারটা কোনটা, এটার আনসার হচ্ছে ডি নাম্বারটা। দেখো আমরা এটা আনসার কোনটা লিখবো, ডি নাম্বার। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আসা এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করতেছিলাম, ভাবলাম এই প্রশ্নটাও একটু তোমাদেরকে দিয়ে দেই যাতে এই প্রশ্নটাও তোমরা সমাধান করে রাখতে পারো। ওকে, তো আসো আমরা এই প্রশ্নগুলো একটু দেখবো। যে আমাদের কি বলছে, 60 গ্রাম বরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর চেয়ে ব্যাগ কত পায় 10 মিটার পার সেকেন্ড ব্যাগ বৃদ্ধি পায়। তাহলে আমরা ব্যাগ বৃদ্ধি পাই, তাহলে আমাদের কি বের করতে বলছে, কত বল প্রয়োগ করলে, তাহলে আমরা বলটা বের করতে হবে। কি বল দিয়ে দিছে, তাহলে এম এর মানটা দিয়ে দিছে, তাই না? ব্যাগের পরিবর্তন দিচ্ছে। তাহলে দেখো আমরা কি পাই, আমরা এফ ইকুয়াল টু এম ইন্টু ডেল বি ডিভাইডেড বাই কত বল বেগের পরিবর্তন আর প্রযুক্ত বলের সমানুপাতিক বের করতে হবে বলের মান। আমরা এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এম এর মান কত 60 গ্রাম না? দেখো আমরা 60 গ্রাম, তাহলে 60 গ্রাম রে আমরা এইভাবে রাখি, তাহলে 60 গ্রাম, তাহলে 60 গ্রাম ইন্টু ব্যাগ, ব্যাগ কত, ব্যাগ হচ্ছে 10। দেখো আমরা 60 কে যদি গ্রামকে কেজিতে যাই তাহলে কি করতে হবে 1000 দ্বারা ভাগ করতে হবে না? তাই আমরা 1000 দ্বারা ভাগ করলাম, এইটুকু পাইলাম। এখন বলো সময় কত মিনিট, 60 সেকেন্ড না? 1 মিনিট সময় 60 সেকেন্ড, এই 60 কাটো, তাই তো? এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা যাচ্ছে, তাই না? তাহলে আমরা এতটুকু পাইলাম। তাহলে আমরা এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের দেখো আমরা এখান থেকে কি লিখতে পারবো 1/100, এত কি হবে নিউটন, এত নিউটন। এখন এখানে একটা জিনিস কথা হলো যে আমি এখানে যে বলটা দেওয়া হয়েছে এখানে বলের জায়গায় আমাদের কি হবে কেজি হবে। যদি আমাদের এফ এর মানটা কি হয়ে যায় 60 গ্রাম হয় তাহলে সেই ক্ষেত্রে আনসারটা কত হবে, এফ ইকুয়াল টু 0.01 এত নিউটন, এইটা হবে। এটা কখন,
যখন আমরা কি এম এর মানটা কত হবে, যখন আমরা এম এর মানটা হবে, যখন আমাদের এম এর মান কত হইতেছে 60 গ্রাম। এখন যদি আমি একটু চিন্তা করি, যদি প্রশ্নটা আমরা আরেকটু অন্যভাবে চিন্তা করি, যদি আমাদের এম এর মানটা কি হয়ে যায়, আমাদের এম এর মানটা এরকম হয় এম ইকুয়াল টু 60 কেজি, দেখি তখন কি হয়, তখন আমরা বলের মানটা কত পাই। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এম ডেল বি ডিভাইডেড বাই কত টি। দেখো এম এর মান কত 60 কেজি, তাহলে কেজিকে তো আমরা এই গ্রাম, গ্রাম না তো, তাহলে বি কত 10 মিটার/সেকেন্ড ব্যাগ বৃদ্ধি পাইছে, তাহলে 10 আর হচ্ছে কত সময় কত 60, এটা কাটাকাটি করা, তাহলে থাকতেছে কত এফ ইকুয়াল টু 10 নিউটন। তাহলে যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের এই অপশনটা অনুসারে তাহলে আমার এই প্রশ্নটা হয় বল আছে, এখানে বল আছে, এখানে বল আছে, না হয় কি এটা সঠিক উত্তর, বা এইখানে এটা সঠিক হবে। তো আনসার কোনটা হবে, যদি আমি এটা সঠিক ধরি তাহলে আনসার হচ্ছে সি নাম্বার। যদি আমি প্রশ্ন টাইপিং হয়তো বা ভুল হইতেই পারে। আমরা চলো পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত দেখো 98 এবং 99 সেশন, অনেক আগের প্রশ্ন। আমরা এই প্রশ্নটা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তো দেখো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে যে বলছে 8 কেজি বড় একটি বস্তুর এত মিটার ত্বরণ প্রদান করতে হলে বস্তুটিতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা একদম সহজ নিউটন গতি দ্বিতীয় সূত্র, আমরা নিউটন গতি দ্বিতীয় সূত্র সমান আমরা কি বলছি, এফ সমান এম এ করছি। তাহলে এফ ইকুয়াল টু এম, এম এর মান কত 8 কেজি ইন্টু ত্বরণ কত বলো তো 6, তাহলে আমরা কত হইতেছে বলো 48 না, 48 নিউটন। দেখো একদম সহজ একটা এমসিকিউ, একদম সহজ একটা এমসিকিউ। তো চলো আমরা এটার আনসারটা কি হবে, আনসার হচ্ছে এই অংশটি, এটা আসো। এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 16 এবং 17 সেশনে আসছে, বা এটা বা 18-19 সেশনে এরকম সময় আসতেই পারে। দেখো আমরা এই প্রশ্নটার আসো আমরা হাতে ক্যালকুলেশন করতে হবে, যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী, বা আমরা যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকি না কেন, তাহলে আমরা কি এই প্রশ্নগুলো আমাদের হাতে ক্যালকুলেশন করা শিখতে হবে। দেখো আমাদের কি বলছে, যে বলছে 30 কেজি ভরের একটি স্থির বস্তুর ব্যাগকে 2 মিনিটে বৃদ্ধি করা হলো কত, এত। তার মানে বৃদ্ধি পাওয়া মানে বোঝাইতেছি কি ডেল বি, ডেল বির মানটা বৃদ্ধি পাইতেছে, আর সময়টা কত টি, টি হচ্ছে 2 সেকেন্ড। উন্নতি করা হলে বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে, তার মানে আমাদের কত বোঝাইতেছে, কি পরিমাণ, কত পরিমাণ, যে কতটুকু বল প্রয়োগ, এরকম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বল বুঝবো, তাহলে এখানে প্রশ্ন বোঝাই যাচ্ছে, তাহলে এফটা কত সেটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা নিউটনের কি আমরা দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইকুয়াল টু এম ইন্টু কত ব্যাক বৃদ্ধির হার, তার মানে কত ডেল বি ডিভাইডেড বাই কত টি। আমরা সবকিছু আমরা জানি, তাহলে আমরা এখানে বসাবো। প্রথমত এম কত কেজি 30 কেজি ইন্টু ডেল বি ব্যাক বৃদ্ধি পাইছে কত 36 কিলোমিটার, এটাকে তোমার আগে কি করতে হবে মিটার নিতে হবে। তাহলে আসলে আমরা এটা একটু মিটার নিয়ে ফেলি, 36 কিলোমিটারকে আমরা মিটার নিতে গেলে কি করা লাগে 1000 দ্বারা গুণ করা লাগে, 1000 দ্বারা গুণ কর। এখন ঘন্টা আছে, এটা সেকেন্ডে নিতে গেলে এটাকে 3600 দ্বারা কি করতে হবে ভাগ করতে হয়। আমরা 3600 দ্বারা ভাগ করি, এই যে একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটো। তাহলে এই পাশে কত আছে 36, এই পাশে হচ্ছে 1, তাহলে আমরা এখানে বি ইকুয়াল টু কত পাবো 10 মিটার/সেকেন্ড, এত বেগ বৃদ্ধি পাইছে। তাহলে আমরা এখানে লেখো 10। সময় কত বলো তো 2 মিনিট, তাহলে 2 লেখো। মিনিটকে তুমি সেকেন্ডে নিতে গেলে কি করা লাগে 60 দ্বারা গুণ করা লাগে। তো এটাকে তুমি এই পাশে একটা শূন্য দ্বারা কাটো, আর এটা যদি তুমি 3, এটা তুমি যদি 3 দ্বারা কাটো 3 × 6, আর এটা যদি তুমি 5 হয়, এতটুকু পাইলা। আর এখন তোমার এখানে আসে কত বলতো 5/2। তুমি 5কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, 2 × 2 = 4, আর 1কে তুমি 1কে ভাগ করো কত হবে 0.5 হবে না, তাহলে আমাদের কত আসতেছে, সেটা আসতেছে কি হচ্ছে 2.5 এত নিউটন। তাহলে আমরা বলের মান কত পাইলাম 2.5 নিউটন। তাহলে দেখো এটা আমাদের দেওয়া আছে কোথায়, এই যে বি নাম্বার অপশন। এইটুকু হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা কি 16-17 সালের একটা প্রশ্ন। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত 3 এবং 4 সেশন। দেখো আমরা একটু আগে একই প্রশ্ন দেখলাম না, আগেরটা সময় কত ছিল, আগেরটা সময় ছিল 2 মিনিট, এখন সময় কত 1 মিনিট না। তাহলে আসো এইটার প্রশ্নের আনসারটা কত সেটা আমরা একটু দেখে ফেলি। কি বলছে 36 কেজি বড় একটি বস্তুর উপর কত প্রযুক্ত বল হলে কত 1 মিনিটে বস্তুটির উপর এত বেগ বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখো বেগ বৃদ্ধি, তার মানে 36 কিলোমিটারকে আমরা কি লিখতে পারবো ডেল বি ইকুয়াল কত 10 মিটার/সেকেন্ড। আমরা এম এর মান তো জানি, এম এর মান কত 36 কেজি। এই জিনিসটা একটু বসে, তাহলে আমরা কি বের করতে হবে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এফ ইকুয়াল
এম ইন্টু ডেল বি ডিভাইডেড বাই কত টি। তো যারা নিউটনিয়ান বলবিদ্যার বেসিক ক্লাস করে নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ওইখান থেকে করে নিও। হ্যাঁ, তাহলে এম এর মানটা কত 36 ইন্টু এই জায়গায় 10 এর মান কত 10, বুঝছো? তাহলে আমাদের এতটুকু আসতেছে, আমাদের 10 আসতেছে এবং সময়টা কত 60 মিনিট। তাহলে আমরা এখানে লেখো 60। তাহলে বলো এই একটা শূন্য এই একটা শূন্য কাট, এখানে যদি তুমি কাটো তাহলে কি আসতেছে 6 নিউটন। তাহলে এইটুকু আমরা আনসার পাইতেছে কত 6 নিউটন। এফ ইকুয়াল টু 6 নিউটন। এই প্রশ্নটা হয়তো আমার তোলা ভুল হয়েছে অপশনগুলা, তো প্রশ্নটা ঠিক আছে, এর আনসার এটা আমরা করছি, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা বইয়ের থেকে তোলা হয়েছে। এটা প্রশ্নের আনসার হচ্ছে 2.5। 2.5। দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে 3-4 সেশনে, রাজশাহীতে আসছে কত, রাজশাহীতে আসছে কি হচ্ছে 13-14, এবং কি এবং রুকিয়া বিশ্ববিদ্যালয় আসছে কত 15 এবং 16। এই প্রশ্নটা আমরা সমাধান করব। দেখো কি বলছে, একটি বস্তু কত 4 কেজি বড় একটি বল বল বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর এর ফলে 6 সেকেন্ডে 30 মিটার/সেকেন্ড ব্যাগ প্রাপ্ত হলে তাহলে বলের মান কত? তার মানে আমাদের ব্যাগের পরিবর্তন হয়ে গেছে, সময় আছে, ভর আছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলের সূত্রটা কি পড়ছি বলতো? এফ ইকুয়াল টু এম ইন্টু ডেল বি ডিভাইডেড বাই কত টি। তাহলে বলো, তাহলে আমরা এম এর মান কত 4, ব্যাগ কতটুকু পরিবর্তন হয়েছে বলতো প্রাপ্ত হয়? তাহলে স্থির অবস্থানে ছিল, তার মানে বি ছিল 0। তাহলে ইউ আদি বেগ ছিল 0, বি হচ্ছে কত বি শেষ বেগ। তাহলে এদের পার্থক্য কত বি ডেল বি, বি কত 30 মিটার না, তাহলে 30 লিখলাম। সময় কত বলছে দেখো 6, সেকেন্ডে বলছে, তাহলে 6ই হবে। তাহলে এখানে যদি তুমি কাটো 4 কত 5 6 30, 5 6 30। তাহলে এখানে আমরা পাইতেছি 5। তাহলে আমরা এইখানে বলো তো কত পাবো 4-5-20 নিউটন, এতটুকু বল আমরা পাইতেছি। তাহলে এখানে আনসার কোনটা 20 নিউটন, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা আরেকটা প্রশ্ন। দেখো আমরা এই প্রশ্নটা সাস্টে আসছে, এই প্রশ্নটা আসতে পারে, এরকম টাইপের প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়, তাই আমি এই প্রশ্নটাও দিয়ে রাখছি তোমাদের প্রশ্নের পাশাপাশি। সাস্টের প্রশ্ন কি বলছে, 800 গ্রাম বড় একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে বস্তুটি 4 সেকেন্ডে এত ব্যাগ কিভাবে বৃদ্ধি পাবে? তাহলে আমরা ব্যাগের পরিবর্তে ভেক্টর বলে দিচ্ছি। ধর আমরা এটা A1 ভেক্টর, এ ভেক্টর, আর এটা যদি আমাদের বি ভেক্টর হয়, তাহলে এই যে দুইটা ভেক্টর এত থেকে এত ব্যাগ বৃদ্ধি পায়, তাহলে আমরা মোট ভেক্টরটা বের করতে হবে আগে। তাহলে আমরা এটা থেকে এটা আগে বিয়োগ করবো। তাহলে আমাদের কত বি ভেক্টর মাইনাস কত এ ভেক্টর ইকুয়াল কত, আমরা এটা ধরে নিছি কিন্তু। তাহলে দেখো এটা 12i থেকে 6i বাদ দাও, তাহলে কত 6i থাকতেছে, পরে মাইনাসের আছে, মাইনাসের 3i থেকে মাইনাস, তাহলে কত মাইনাসের 6i হবে, 6j হবে। এবং তারপর আসো 7k থেকে তুমি প্লাসের 4k বাদ দাও, তাহলে আমরা 4k বাদ দিলে আমরা কি মাইনাসের 4k, তাহলে কি আসবে মাইনাসের 3k। এই ভেক্টরটা হচ্ছে আমাদের ডেল বি ভেক্টর হচ্ছে 6i মাইনাসের 6j মাইনাসের 3k। যদি তোমার কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কি করবা, কমেন্ট করে জানাবা। তাহলে আমরা এইটুকু পাইতেছি। তাহলে আমরা এটাকে যদি মডুলাস করো তাহলে তুমি কি পাবা 36 প্লাস কত 36 প্লাসের 9 72 রুট ওভার 72 প্লাসের 9 ইকুয়াল কত পাইতেছো বলো তো 81 না? 81 বলো তো, আমরা 81কে রুট করলে আমরা কত পাই? তাহলে আমরা ডেল বি ইকুয়ালটা আমরা কত পাইতেছি 9। এতটুকু আমরা পেয়ে গেলাম ডেল বি এর মান। দেখো আমরা এম এর মানটা বলে দিচ্ছি 800 গ্রাম এবং সময় বলে দিচ্ছি কত 4 সেকেন্ড। তাহলে আমরা সেক্ষেত্রে বলটা বের করে ফেলতে পারি, এফ ইকুয়াল টু এম ইন্টু ডেল বি ডিভাইডেড বাই কত টি। দেখো আমাদের এম এর মানটা কি আছে গ্রামে একক আছে, তাহলে এটাকে তুমি কেজিতে নিবা, তাহলে 800 ইন্টু আগে বি বসাও, বি কত 9। দেখো এটাকে কেজিতে নিতে গেলে 1000 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, ইন্টু সময় কত 4 সেকেন্ড, একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য, এই যে দুইটা শূন্য কাটা, এই 4 কেটে দাও, তাহলে 2 থাকতেছে, তাই না? 4 দুগুণে 9, 9 দুগুণে কত 18 না? তাহলে আমরা এখানে পাইতেছি কত, এটা এখানে তুমি ভাগ করো, তুমি কি পাবা 9 দুগুণে কত 18 পাবা, 18 ডিভাইডেড বাই 10। এটাকে যদি তুমি ভাগ করো তুমি যেই মানটা পাইতেছো সেটা হচ্ছে কত 1.8 নিউটন। এটা দেওয়া আছে, দেওয়া নেই, তার মানে এখানেও প্রশ্ন ভুল করছে। তো এটা হচ্ছে আনসার। এত
নিউটন। তুমি একটু দেখবা যে ক্যালকুলেশন ঠিক আছে কিনা, বুঝছো? এতটুকু ক্লিয়ারলি হয়েছে কিনা। চলো আমরা পরবর্তীতে, এই প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা 12 বা 13 সেশনে এরকম একটা সেশনে আসার প্রশ্ন। আমরা এই প্রশ্নটা দেখবো। দেখো তোমরা লিফটে চড়ো, অনেক সময় লিফটের ম্যাথ দেখো। তো আমরা দেখো কি বলছে, এত মিটার পার সেকেন্ড ত্বরণের নিচে নামছে। লিফটে দাঁড়ানো এক ব্যক্তি এত গ্রাম বরের হলে তিনি ওজন কতটুকু অনুভব করবে? যখন একটা বস্তু নিচে নামে তখন ত্বরণটা কি আগে যত ত্বরণ থাকে তার থেকে বেশি থাকে না কম থাকে? অবশ্যই কম হয়। তাহলে আমরা সেই ক্ষেত্রে যে ত্বরণটা পাবো যখন আমরা নিচে যাবে, অর্থাৎ কোনো বস্তু নিচে যাচ্ছে, নিচে যাওয়ার সময় ত্বরণ, যদি আমি এ ত্বরণের নিচে যাই, এ ত্বরণে, তাহলে সেই ক্ষেত্রে আমার ত্বরণটা হবে কত? জি ড্যাশ ইকুয়াল কত? আগে যে ত্বরণটা ছিল সেই ত্বরণ থেকে কম হবে, জি মাইনাস এর এতটুকু। তাহলে এখন বলো তো, তাহলে আমরা এই যে অংশটুকু আছে আমরা এখানে ত্বরণটা কত পাবো? তাহলে আমরা এখানে ত্বরণ পাচ্ছি, সেই ত্বরণটা হচ্ছে জি ড্যাশ। এই জি ড্যাশের মানটা কত আমরা বলো? 9.8 মাইনাসের কত? 2.8। তাহলে আমরা এটা বিয়োগ করলে আমরা যেটা পাইতেছি 0.7, 7 পয়েন্ট এত পাইতেছি, এত নিউটন, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা বের করতে হবে কি ওজন। ওজন সমান আমরা কে জানি? ওজন, দেখো ওজন সমান আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু এমজি, বস্তুর বর এবং বরের গুণফল। তো এতটুকু আমরা পাই। তাহলে এখন বলো তো বস্তুটার বর কত বলেছে? 90 না? 90 ইন্টু জি এর মান কত? 7। তাহলে আমরা এই পাশে যদি একটু এইভাবে লিখি, শূন্যটা এই পাশে গুণ করলে 7 নং কত? 63, 63 এত নিউটন। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো আমরা হাতে ক্যালকুলেশন করে ফেলছি। তাহলে এখানে আনসার কোনটা হবে? 630 এত নিউটন। তাহলে এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা আরেকটা প্রশ্ন। আমরা চলো আরেকটা প্রশ্ন দেখবো। যে বলছে আমাদের কি বলছে, এত কেজি ত্বরণে, এটা আমাদের ডিউ টেকনোলজি ইউনিটে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলছে এত ত্বরণে একটা বস্তু উপরে উপরে উঠন্ত এক লিফটে এক লোক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমুখী কত বল প্রয়োগ হয়েছে? এত নিউটন। তাহলে লোকটির বল কত? তার মানে সে যখন উঠতেছিল তখন তার ওজন বা বল মনে হয়েছে এতটুকু, বুঝছো? এতটুকু হলে তাহলে বল কত হবে? আমরা আগে আসি যখন উপরের দিকে যাবে, ধরো এ ত্বরণে উপরে যাচ্ছে, ত্বরণে উপরে যায় উপরে, তখন আমাদের ত্বরণটা কত হবে? তখন ত্বরণটা হবে আগে যে ত্বরণটা ছিল তার থেকে কি বেশি হয়ে যাবে। তাহলে তখন সেক্ষেত্রে আমাদের জি ড্যাশটা হইতেছে জি প্লাস এ। এইটুকু হচ্ছে আমাদের যখন উপরের দিকে যায় তখন ত্বরণ। তাহলে আমাদের কি মোট ত্বরণটাকে বের করে ফেলে এই ক্ষেত্রে। তাহলে আমাদের মোট ত্বরণ হচ্ছে জি ড্যাশ ইকুয়াল আমাদের কত? 9.8 প্লাস কত? 2। তাহলে আমরা কত পাবো? এটা হচ্ছে 11.2 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের বের করতে হবে কার মান? বলের মান। যেহেতু আমরা ঊর্ধ্বমুখী বল পেয়ে গেছি এত হলে, তাহলে আমরা এফ ইকুয়াল টু আমরা কি জানি? এম জি। আমরা এখানে উপরের দিকে যাচ্ছি যেহেতু, বের করবো এম এর মান। তাহলে এম ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? এফ বাই জি। এখানে জি মানে কি? জি ড্যাশ, বুঝছো? তাহলে আমরা জি এফ এর মান কত? 1100 কত? 80 না? 80 নিউটন। আর এখানে জি এর মান কত? আচ্ছা এখানে 2 হবে, 8 না? তাহলে 11.8। এটাকে যদি তুমি ভাগ করো, দেখো তুমি এটাকে যদি তুমি ভাগ করো তাহলে তুমি যে মানটা পাবা 100 পাবা। দেখো তুমি 100 দ্বারা গুণ করো, তাহলে দেখো তোমার আসবে কত? এখানে যদি তুমি উপরে নিচে একটা শূন্য দ্বারা গুণ করতে 180, এখানে 10 দ্বারা গুণ করো 1880, 1800। ওকে, আর এখানে কত? 118। তাহলে এখন দেখো এইটাকে ভাগ করে তুমি 1 পাইতেছো, আর এই পাশে কত? দুইটা শূন্য। তাহলে তুমি কত পাইলা? এম ইকুয়াল টু কত? 100 কেজি। এটা আমাদের যেখানে আছে সেটাই হবে আনসার। এই প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এই প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে। কত সালে আসছে এটা আমি জানি না, আমার মনে নাই, স্লাইডে তুলতে ভুলে গেছি। দেখো এই পরবর্তী প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন। দেখো কি বলছে, যে বলছে যে তার আচ্ছা কথা যারা হচ্ছে ঢাকা বিশ্ব রাজশাহী ইউনিভার্সিটি, তারপর হচ্ছে জাহাঙ্গীর রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছর হচ্ছে কি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজে যুক্ত হতে চাও, তারা অবশ্যই কি করবে? আমার সাথে যোগাযোগ করবে 01893723256। অ্যান্ড কোর্স ফিটা কত? একদম দেখো তোমাদের শেষ সময়ে যে জিনিসটা বেশি প্রয়োজন, যে বেসিক সহকারে একদম কোশ্চেন সলভ করা। তো এটা তোমার হাতে ক্যালকুলেশন হতে পারে, এইভাবে ক্যালকুলেশন করতে হবে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। অ্যান্ড কোর্স ফিটা হচ্ছে, কোর্স ফি হচ্ছে কত? 300 টাকা।
এন্ড তোমার এই টাকাটা একদম জিএসটি, তারপরে তোমাদের একদম 4টা কোশ্চেন সিরিজ পাবা একসাথে তুমি। একটা হচ্ছে রাবি, আর এটা হচ্ছে জিএসটি। এই যে 2টা কোশ্চেন ব্যাংক সমাধান সিরিজ এখানে তুমি পাওয়া যাবে। And কিভাবে? এই নাম্বার যোগাযোগ করো, and আশা করি তোমরা এই সিরিজে যুক্ত হতে পারবে। এন্ড এই সিরিজে যুক্ত হলে তোমাকে যেটা হচ্ছে তোমাদের সাথে থাকতেছে প্রায় হচ্ছে কয়টা পরীক্ষা থাকবে, যেহেতু ফিজিক্স পরীক্ষা, ফিজিক্সে কয়টা 14টা পরীক্ষা থাকবে। এন্ড অধ্যায় ভিত্তিক পরীক্ষা হচ্ছে 14টি, এবং ফাইনাল থাকবে হচ্ছে 2টি, যাতে তোমরা এই যে 2টা পরীক্ষা দিয়ে নিজে যাচাই করতে পারো যে তোমার কতটুকু মনে আছে। আর তোমার হচ্ছে ডাউট সলভিং থাকবে, তুমি যে কোনো সময় যেই প্রবলেমটা পারবা সেটা তুমি আমার গ্রুপে পোস্ট করে দিতে পারবে। তো আসো আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলি। কি বলছে দেখো, যে আমাদের এখানে বলা হয়েছে যে 3 কেজি বল একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটি এত মিটার ত্বরণে চলতে থাকে। তাহলে বস্তুটি কত ঘর্ষণ বল ক্রিয়া করে? তার মানে এখান থেকে একটু চিন্তা করো, এই বস্তুটার উপর এতটুকু একটা বল প্রয়োগ করতেছি আমরা, এখানে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি। এই বস্তুটা এদিকে চলতেছে, সেটা বল কত এফ করে। তাহলে এখানে আমরা ধরো একটা পৃষ্ঠ ছিল, এখানে সে কি করতে থাকবে? বাধা পাইতেছে। তাহলে ঘর্ষণ বল এবং কি বাধা বলের মধ্যে পার্থক্য, তাহলে এখানে ঘর্ষণ বলটা ধরে নিলাম আমরা এফ। এই বলটা এফ বলটা কোন দিকে যাবে? তার বিপরীত দিকে যাবে। আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে জানি কি, তখন এম বলের বস্তুটা সে কি করবে? একটা ত্বরণ সৃষ্টি করবে। সে এক ত্বরণ নিয়ে সে কি করতেছে? এফ বলের দিকে যাচ্ছে। তাই আমরা জানি বস্তুর উপর নিট বল, বস্তুর বল এবং ত্বরণের গুণফলের সমানুপাতিক। তাহলে এখানে নিট বলটা কত? তাহলে 2টা বল, এই বলটা আর এই বলটাকে বিপরীত না? আমরা এখানে যদি একটু নিট বলটা বের করে ফেলতে পারি তাহলে আমাদেরকে সহজ হয়ে যাবে। নিট বল দেখো এফ মাইনাসের কত, ঘর্ষণ বল হচ্ছে এফ। এইটার ফলে আমরা কি ত্বরণ সৃষ্টি হইতেছে এম এ। আমরা বের করবো কার মান? আমরা বের করবো হচ্ছে ঘর্ষণ বল, তাহলে এফ এর মান। তাহলে আমরা এটা এই পাশে লেখো, তাহলে আমরা এই পাশে নিয়ে আসো, তাহলে এফ মাইনাস এম এ। এটা প্লাসে চলে এবার সমান এফ মাইনাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, এফ হয়ে যাবে। তাহলে এখন বলো তো আমরা এফ এর মানটা কত? 10 নিউটন। তাহলে লেখো এখানে 10 মাইনাস আমাদের কি এম, এম এর মান কত? 3, এম এর মান 3। ব্যাক ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 3। তাহলে এফ ঘর্ষণ বল, তাহলে আমরা বলো তো 10 মাইনাসের কত? 9 ইকুয়াল টু এফ। তাহলে আমরা এখানে কত পাইতেছি? এখানে আমরা পাইতেছি কি হচ্ছে এফ ইকুয়াল টু 1 এত নিউটন। এটা হচ্ছে আমাদের বাধা দানকারী বল বা ঘর্ষণ বল। তাহলে দেখো এটার আনসার কোনটা হবে? এর আনসার হচ্ছে 2 নাম্বারটা। বুঝছো? তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটাও আমরা জানি না কত সালে আসছে, কারণ আমি এই প্রশ্নের স্লাইডটা আমি তুলতে ভুলে গেছিলাম যে এটা কোন ইয়ারে কত সালে আসছে। তো তোমাদেরকে যেটা বললাম, যারা কোশ্চেন ব্যাংক সমাধান সিরিজে যুক্ত হতে চাও তারা অবশ্যই জানিও কমেন্ট করে। তো তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে যে ভাই তোমাদের কোর্সটা কমপ্লিট করবো কি না। দেখো একটি লিফট এত মিটার পার সেকেন্ড ত্বরণ নিচে নামছে, লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তি, তার বল হচ্ছে কত? এত কেজি। তাহলে সে কি পরিমাণ বল অনুভব, যখন একটা বস্তু নিচের দিকে নামবে তখন তার কি ওজন কতটুকু মনে হইতেছে সেটা দেখতে হবে। তো দেখো আগে কথা হলো যখন নিচে আমরা ওজন সমান, আমরা জানি বল আর ওজন একই জিনিস, যখন উপরে নিচে যায় তখন আমরা ওজন বা বলটা আমরা সেখানে লিখতে পারি এফ সমান এম জি। এখন কথা হলো তুমি এম জির মানটা কত সেটা কি জানো? জানো না? তাহলে তুমি জিটা দেখো, যখন একটা বস্তু নিচের দিকে যাবে তাহলে সেক্ষেত্রে এম ইন্টু জিটা কি আগে যে ছিল তার সাথে কি একটু যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কত, আমরা একটু চিন্তা করতে পারি, সেটা হচ্ছে 89.8 প্লাস একটা ত্বরণ কত মিটার ত্বরণ? 1 ত্বরণ, এতটুকু পাইতেছো। এম এর মানটা কত? এম এর মান হচ্ছে 65। এম এর মান হচ্ছে কত? 65 ইন্টু কত? 10.8। তুমি এখানে তুমি কি করতে পারো? এটাকে গুণ করো। তাহলে আমরা গুণ করি, তো প্রথম কাজ তোমার এটাকে গুণ করতে হবে। তাহলে দেখো যদি তুমি এইটাকে গুণ করো তাহলে তুমি কি পাবা? তাহলে হচ্ছে 188 ইন্টু কত? 65, এইভাবে গুণ করবা। 5 এটা কত? 40, 40 5 কে 5, একটা করে কাটো, 6 48 8, 48 6। তাহলে দেখো 0 কত? 12 হচ্ছে 9, আর এটা হচ্ছে 10 এর কত? 12, 9 আর এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 7। তাহলে দেখো আমরা এতটুকু পাইতেছি, এত নিউটন। বুঝছো? তাহলে দেখো 702 নিউটন পাওয়া গেল। এখানে আমরা কত পাইতেছি? এটাকে গুণ করলে আমরা পাবো, সেটা হচ্ছে কত? 702 নিউটন। ওকে, ও সরি আমি এখানে একটু ভুল করছি, মিস্টেক। যখন আমরা নিচে নামবে তখন আমরা কি এখানে মাইনাস হয়, আমরা উপরে গেলে কি প্লাস হয়। এখানে হচ্ছে কত? 8 পয়েন্ট কত আসবে?
এই জিনিসটা একটু ভুল হয়ে গেছে, সরি টু সে, কারণ মানুষ মাত্রই ভুল। তাহলে আমরা এখানে আসো একটু দেখি যে আমাদের, তাহলে আমরা কি, যখন একটা বস্তু নিচে যাবে তখন ত্বরণটা কি মাইনাস হয়ে যায়, তাহলে মানে কত 9.8 মাইনাসের কত 1। তাহলে দেখো এম এর মান কত 65 ইন্টু, তাহলে কত 8.8, তাহলে এটাকে গুণ করো, তাহলে 65 ইন্টু কত 8, 8.8, তাহলে দেখো 5 আর 40, 48 আর 4 কত 52, এক ঘর কাটো, এখানে কিন্তু একটা দশমিক আছে, একই জিনিস আসবে না, যে 5 2 0, 0, এখানে হচ্ছে 2 7 5, তাহলে দেখো কয় ঘর এই পাশে দশমিক, এক ঘর না, এখানে দশমিক, তাহলে কত আসবে, এটাকে গুণ করলে সেটা আছে 572, এত কত নিউটন। তাহলে এইটুকু আমরা পাইতেছি, সেটা হচ্ছে কত আনসার। দেখো 572 আনসার মানে কি, এটার আনসার হচ্ছে বি নাম্বারটা। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজ। ওরে বাবা কতগুলো প্রশ্ন, আচ্ছা এটা আমরা তো করলামই, সেটা হচ্ছে কত 572, এটার আনসার হচ্ছে 572। এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা আমাদের কত 15 এবং 16 সেশনে। দেখো আমরা যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজের যেহেতু আমি কোর্সে আছে, তবে তুমি ওইখানে সমাধান করতে পারবে, তবে জাস্ট আজকে যেহেতু এই টাইপের প্রশ্নগুলো আসছে তাই আমি এটার সমাধান করে দিচ্ছি, যাতে তোমাদের কি হয়ে যায়, একদম কভার হয়ে যায়। কি বলছে, 70 কেজি বড় একটি বস্তু একটি লিফটের মেঝের উপর স্থির অবস্থানে আছে, স্থির অবস্থানে আছে, লিফটের ঊর্ধ্বগামী ত্বরণ এত, উপর দিকে, ঊর্ধ্বগামী মানে কি উপরের দিকে না, তাহলে কর্তৃপক্ষ বল কত, তাহলে আমরা এফ ইকুয়াল টু, আমরা কি জানি এফ কত জি প্লাস এর এ, যখন আমরা উপরের দিকে যাই তাহলে এম এর মান কত 7 ইন্টু জি কত 9.8, কত ত্বরণ নিয়ে উঠতেছে 2, তাহলে এখন বলো তো কত পাইতেছো 7 ইন্টু কত 11.8 এত। তাহলে আমরা এইটাকে গুণ করতে পারো তুমি হাতে, হ্যাঁ অবশ্যই পারবে। তো দেখো আমরা এটা একটু গুণ করে ফেলি, আমরা ছোট থেকে এই গুণগুলো শিখে আসছি। কত 7 আটা কত 56, 6, 7 আর হচ্ছে 5 কত 12 2, 7 আর 1 কত 8। তাহলে এখন দেখো এটা কয় ঘর এই পাশে দশমিক, এক ঘর না, এই যে 1 ঘর, তাহলে আমাদের এখানে কত আসতেছে জাস্ট 82.6, এইটুকু গুণ করলে আমরা যে বলটা পাইতেছি সেটা হচ্ছে কত 82.6 নিউটন। তাহলে এফ এর মানটা কত পাইলা, এফ এর মানটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত 82.6 নিউটন। এইটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার, আশা করি একদম ক্লিয়ার। দেখো এই প্রশ্নটা জিএসটিতে আসছে, কত সালে আসছিল 23-24 সেশনে। তো যেহেতু এবার জিএসটি নিয়ে অনেক হচ্ছে সমস্যা হচ্ছে, মেবি জিএসটি হবে কি হবে না, এই জিনিসটা আমাদের বলছে। দেখো সমান্তরাল সমবায়ে যুক্ত তামার তারের সাহায্যে, সমান্তরাল সমবায় তারের সাহায্যে কি বলছে 6 কেজি বরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে কি করতেছে সমান ব্যাগে টানা হলে প্রতিটি তারে কি পরিমাণ বল অনুভব হবে, প্রতিটি তারে কি পরিমাণ বল অনুভব হবে, তো সব ক্ষেত্রে সমান বল অনুভব হবে প্রতিটি তারের ক্ষেত্রে, যেহেতু সমান্তরাল ভাবে যুক্ত আছে, তাহলে এটাও যে পরিমাণ বল এটাও সেম পরিমাণ বল। তাহলে দেখো আমরা ত্বরণটা আগে বের করি, আমরা বলটা বের করি, তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এর, তাহলে বলো তো এখানে এম এর মান কত 6 ইন্টু, তো তাহলে কত আসবে 11.8, এটা গুণ করলে কত হয়। আচ্ছা আমি এই প্রশ্নটা রাখলাম, এই প্রশ্নটা মেবি কোথাও মিস্টেক কিনা জানি না, এটা আসো, এটা জিএসটিতে আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মতোই। আমরা এটা কিভাবে সমাধান করব সেটা আমরা একটু দেখব। ওকে দেখো আমাদের একজন বলছে একজন ফুটবলার, সে কি করতেছে এত কেজি বলে এবং এত মিটার বেগে আঘাত করে একটি ফুটবলকে কিক মারল। কি বলছে এই যে এই বস্তুটা এবং কি ব্যাগ বলে দিছে কত ব্যাগে, এত ব্যাগে আঘাত করে ফুটবলকে কিক মারার পর সেটি বিপরীত দিকে এত মিটার পার সেকেন্ড ব্যাগ প্রাপ্ত হলো। তো সেই হচ্ছে ধর এইখানে বস্তুর বলটা ছিল, ধর আমরা এইখানে বলটা ছিল, বলটা কোন দিকে আছে এদিকে আসতেছে, বলটা এদিকে আসছে, এইভাবে সে ঠিক আছে তার বিপরীত দিকে একটা লাগতে দিয়েছে, সে বলটা কি আবার এই বিপরীত দিকে যাচ্ছে কত মিটার ব্যাগে 5 মিটার পার সেকেন্ড ব্যাগে। কিক মারার 2 সেকেন্ড সময়কাল হলে
ফুটবল কর্তৃক বল কত? আমরা দেখো এর সময় আমরা কি জানি, এম ইন্টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত, টি। বুঝছো? একটা বল যদি পজিটিভ হয় তাহলে আমরা কি, এই যে 12 নিউটনটাকে যদি তুমি পজিটিভ নেগেটিভ ধরো, আচ্ছা আমাদের কি এই 5 নিউটনটাকে যদি তুমি পজিটিভ ধরো, তাহলে তুমি কি বলের মানটা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে আসো, তাহলে এম এর মান কত, 0.4। আর আমরা বি কোনটা, যে কোন একটা বল কি করবা, পজিটিভ ধরবা। তার আমরা যেহেতু 5টাকে আমি শেষ বেগটাকে পজিটিভ ধরলাম, প্লাস কত, আর শেষেরটাকে আগে আদি বেগটাকে আমরা কি ধরলাম, নেগেটিভ, তাহলে মাইনাস এসে প্লাস হয়ে যাবে, তাহলে 12। নিচে কত সময়টা, সময় কত, 0.2 সেকেন্ড, 0.02 সেকেন্ড। তাহলে দেখো আমরা কত পাইতেছি, এই অংশটুকু 0.4 ইন্টু, তাহলে আমরা কত পাইতেছ, 17 ডিভাইডেড বাই কত, 0.02। তাহলে দেখো আমরা এটাকে যদি গুণ কর, কি করবা, এই দশমিক তোলার জন্য উপরে নিচে দেখো 100 দ্বারা গুণ করতো, তাহলে 0.4 ইন্টু কত, 100। তাহলে আমরা এখানে ইন্টু কত পাবো, আমরা 17 ডিভাইডেড বাই কত, তাহলে 100 দ্বারা গুণ করে দুইটা দশমিক এমনিতে চলে যায়, তাহলে 2। আর এখানে একটা দশমিক থাকবে, তখন আমরা কি পাবো, এখানে হচ্ছে, তাহলে দেখো আমরা এখানে কি পাবো, যে 4 ইন্টু 10 ইন্টু কত, 17 ডিভাইডেড বাই কত, 2। এখানে যদি তুমি কাটাকাটি করো, তাহলে আমরা এখানে কত পাবো, এখানে পাইতেছি আমরা 2। তাহলে আমরা 20, 0.02 এত কেজি বর, এত একটা বল হচ্ছে কত, 12 নিউটন, আর একটা ব্যাগ হচ্ছে 5 নিউটন। এখানে হচ্ছে 15 হয় কিনা, দেখো তাহলে আমরা এতটুকু পাইলাম। তাহলে আমরা এখানে মানটা পাইতেছি কত, হচ্ছে 20 ইন্টু কত, 17। তাহলে দেখো আমরা এফ এর মানটা এতটুকু পাইলাম, এফ ইকুয়াল টু, তাহলে দেখো তো 70। তাহলে আমরা এখানে কি পাইতেছি, একটা শূন্য এই পাশে হলো, 7 দুগুণে কত, 14, 7 2 2 আর 1, তাহলে 340 নিউটন। দেখো এটা যেখানে আছে সেটা হচ্ছে আমাদের আনসার, এটুকু হচ্ছে আনসার। তাহলে দেখো আমার আনসারটা কোনটা, আনসার হচ্ছে এ নাম্বার। দেখো আমি হাতে ক্যালকুলেশন বুঝিয়ে দিলাম কিভাবে ক্যালকুলেশন করতে হয়। দেখো আমরা এই প্রশ্নটা মেবি হচ্ছে জাহাঙ্গীরনগর হচ্ছে সাস্টে আসছিল, বা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, এখানে একই টাইপের প্রশ্ন। কি বলছে, 1.5 কেজি বড় একটি বস্তু সোজা নিচের দিকে পড়তেছে। এখানে বলছে সোজা নিচের দিকে পড়ে, তাহলে বাতাসের বাধা বলে দিচ্ছে। তাহলে এখানে কি বলটা বস্তুটা যখন পড়তেছে, সে বাতাসে বাধা কত, 7.5 নিউটনের বস্তু ত্বরণ কত হবে সেটা বের করতে হবে। আমরা দেখো একটু আগে বললাম না, যে বস্তুটা, ধরো আমরা এই বস্তুটাই পড়তেছে, এখান থেকে সেই কি কত কেজি বরের বস্তু, এম হচ্ছে 1.5 কেজি বরের বস্তু। এখানে যখন নিচের দিকে পড়তেছে, তখন বাতাস কি করবে, যেদিকে পড়বে সেদিকে বাধা হবে না, তার বিপরীত দিকে। বাতাসের বাধাটা কত, সেটা 7.5। এই বস্তুটা নিচে কতটুকু বল নিয়ে পড়তেছে, এফ ইকুয়াল টু এম জি পরিমাণ। এখন কথা হলো এখানে ত্বরণ কতটুকু সেটা বের করতে হবে। তো আমরা দেখো, তো আমরা এখানে যে নিটটা জানি, আমরা নিট বল, দেখো নিট বলের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, তখন আমরা কি এম জি মাইনাসের কত, বাধা দানকারী বল, আমরা এফটা ধরলাম, এখানে কত এম, এত ত্বরণ নিয়ে পড়তেছে। তাহলে বের করবো কার মান, ত্বরণের মান না। তাহলে এখন আসো এম এর মান কত, এম ইন্টু এম এর মান হচ্ছে 1.5 ইন্টু জির মান কত, 9.8। নিচে কত, এ পাশে মাইনাস, মাইনাস হচ্ছে কত, 7.5 ডিভাইডেড বাই কত, এম এম কত, 1.5 ইন্টু ইকুয়াল কত থাকতেছে এ। আমরা যেহেতু এর মানটা বের করব, চলো এখন আসো। দেখো আমরা 1.5 ইন্টু কত, 9.8, এটাকে গুণ করলে কত আসে সেটা আমরা একটু আগে দেখি। তো দেখো 9.8 ইন্টু কত, 1.5, তাহলে 5 হাজার কত, 40, 5 নং 45, 4 লেখ গড় কাটো, তাহলে হচ্ছে কত, 8 9 0 7 কত 9, আর একটা হচ্ছে কত, 10। কয় গড় দশমিক এসে থাকবে, একটা দুইটা, একটা দুইটা, তাহলে 10.7। উপরে পাইতেছো, উপরের অংশটুকু পাইতেছে কি হচ্ছে 10.7, এতটুকু বুঝছো। তা মাইনাস কত, 7.5 ডিভাইডেড বাই কত, 1.5। এখন বিয়োগ করে ফেলো, তাহলে এখান থেকে আমরা কত বিয়োগ করবা, 7.5 বিয়োগ করো, তাহলে আমরা 2, এখানে আছে 3, তাহলে 2 3.5
টু আসতেছে। আমরা এইখানের মানটা পাইতেছি কি হচ্ছে 3.2 ডিভাইডেড বাই কত 50। বুঝছো? তাহলে দেখো আমরা 1.5 প্রশ্নের কোথাও ভুল করলাম। ও মেবি সরি মিস্টেক। এখানে হচ্ছে এই জায়গায় এম 1.5 হবে, এম এর মানটা কত হবে 5 হবে, এটা হচ্ছে 5। এটুকু ক্লিয়ার হলে তাহলে ও হচ্ছে কত 9.8 ইন্টু কত 5। তাহলে দেখো 40 5 নং কত 45, 5 নং 45 আর হচ্ছে 49। তাহলে এক ঘরের পাশে 49 হইতেছে। তাহলে দেখো তো আমরা 49 মাইনাসের এই পাশে কত পাইতেছ, এই পাশে 7.5 আর নিচে কত আসতেছে, নিচে আসতেছে 5। তাহলে দেখো আমরা কত পাবো, এখান থেকে যদি তুমি বিয়োগ করো তাহলে আমরা পাবো কি হচ্ছে 41.1.5 ডিভাইডেড বাই কত 5। দেখো 5 আর কত 40 না, তাহলে আসবে 8.5 আসবে। তাহলে এখানে আমরা ভাগ করলে কত আসবে 8.5 এত নিউটন। যদি আমি এটা একটু বেশি সময় নিয়ে ফেলছি, কারণ আমি এখানে প্রশ্নটা 5 নিউটন 5 কেজি হয়। দেখো আমরা একটা বস্তুর উপর বল টানলে সেক্ষেত্রে কি হয়, সেই ত্বরণটা কত সেটা আমরা একটু দেখবো। দেখো এটার উপর আমরা M1, এটা হচ্ছে আমরা M1 M2, আমরা এই পাশেরটাকে M1 ধরা হয়েছে। এটার উপর আমরা কতটুকু বল প্রয়োগ করতেছে, সে এত এই বস্তুটাকে টানতেছে কত, সেটা ধরেন আমরা T1, এই বস্তুটিকে টানতেছে কত, সেটা T2। যখন টানবে তখন এদের মধ্যে তার একটা ত্বরণ সৃষ্টি হবে, ত্বরণটা কত এই পরিমাণ ত্বরণ সৃষ্টি হয়েছে। বুঝছো? তো চলো আমরা প্রথমটার ক্ষেত্রে বের করি। এটার উপর আমাদের সেই টান বলটা কত, সেই টান বলটা হচ্ছে T2 কত, এটা হচ্ছে আমাদের কত M3A এতটুকু। আমরা এই বস্তুটার উপর কতটুকু টান বল অনুভব করছো, এটার উপর আমরা এতটুকু টান বল অনুভব করতেছি। দেখো এই বস্তুটা কি করবে, তাকে তার বিপরীত দিকে একটা বল অনুভব করবে এবং এই T1 সে কি করতেছে একটা বল প্রয়োগ করতেছে। দেখো আমরা T1 মাইনাসের কত T2 ইকুয়াল কত M। তাহলে এখন দেখো এটা আমরা ধরে নিতে পারি এখন এটার জন্য সে কতটুকু বল অনুভব করতেছে। দেখো এখানে আমরা কি T1 সে কি বিপরীত দিকে বল আর F বলটা এদিকে, তাহলে আমরা F মাইনাসের কত T1 ইকুয়াল কত, জাস্ট আমরা M1, এটা হচ্ছে M2A, তাহলে M1A। বুঝছো? তাহলে আমরা সবগুলাকে এখন কি করবো যোগ করে দেবো। তা এইটার উপর এতটুকু বল প্রয়োগ হইতেছে বা এতটুকু ত্বরণ সৃষ্টি হইতেছে। তাহলে এখন বলো তো, তাহলে আমি যোগ করি তাহলে আমরা কত পাবো F প্লাস T1 মাইনাস, সরি আগের প্রথমটাতে আমরা আসো, সেটা কত যে আমাদের F মাইনাসের T1, পরে কত আসবে প্লাস T1, পরে মাইনাসের T2, পরে কত আসবে সেটা আসতেছে কত প্লাস T2 ইকুয়াল কত M1A প্লাস কত M2A প্লাস কত M3A। তাহলে দেখো এই জায়গায় সবগুলো কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে। তাহলে আমরা কত পাইতেছ, বল কতটুকু পাইতেছ F ইকুয়াল টু জাস্ট এ কমন নিলে আমরা যে মানটা পাবো, এ কমন নিলে M1 প্লাস কত M2 প্লাস কত M3। তাহলে আমরা এই বলটা পাইতেছি। তাহলে আমরা F ইকুয়াল টু আমরা কত পাইলাম F, তাহলে আমরা এর মানটা যদি বের করি তাহলে আমরা যে মানটা পাবো, আমরা A ইকুয়াল টু, দেখো এর মানটা আসতেছে কত, A ইকুয়াল টু আমরা যেই বলটা পাইতেছি সেটা হচ্ছে কত F ডিভাইডেড বাই M1 প্লাস কত M2 প্লাস কত M3। এতটুকু আমরা এই বস্তুগুলোর উপর যে ত্বরণটা প্রয়োগ হইতেছে সেই ত্বরণটা। এখন তোমাকে বললো যে আমাদের M2-র মধ্যে কতটুকু বল অনুভব হবে সেটা বের করো। এখন বলো তো M2-র মাঝখানে কতটুকু বল অনুভব হইতেছে, তুমি সেটা অনায়াসে বের করে ফেলতে, ত্বরণ বের করে ফেলতে পারছো, তাহলে বল বের করতে পারবে না। আমরা কি বল সমান কি জানি F2, তাহলে আমরা F2 ইকুয়ালটা আমরা কি জানি M2 ইন্টু কত A। তাহলে বলো তো এর মানটা কত, এর মান আসতেছে M2, এর মান কত আচ্ছা F ডিভাইডেড বাই M1 প্লাস কত M2 প্লাস কত M3 এতটুকু। এটা আমরা অনায়াসে বের করে ফেলতে পারবো। তাহলে M2-র জন্য এতটুকু বল পাইলাম, তাহলে M3-র জন্য সেম ভাবে বের করবো, সেটার জন্য আমরা F3 বল হবে। তাহলে ধরো আমরা সেই বলটা কত M3 ডিভাইড ইন্টু কত ইন্টু হচ্ছে F ডিভাইডেড বাই কত M1
প্লাস কত m2 প্লাস কত m3, এরকম করে প্রত্যেকটা জন আলাদা আলাদা বল বের করে ফেলতে পারবে। তো চলো আমরা এখানে দেখি এই বস্তুটা। ধরো আমরা এখানে বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, এটা এরকম টাইপের প্রশ্ন আবার 22-23 সেশনে আসছে, 23-24 সেশনে। যে বলছে সমান বর বিশিষ্ট তিনটি খণ্ড এ বি সি একটি দড়ি যুক্ত করলে সি খণ্ডকে এফ বল দ্বারা টানা হলে সম্পূর্ণ বস্তুটি ত্বরণ হয়, তো ঘর্ষণ উপেক্ষা করলে বি এর উপর মোট বল কত, তার মানে এইটার উপর কতটুকু বল প্রয়োগ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। আগে কথা হলো আমাদের এখান থেকে ত্বরণটা বের করতে হবে, মানে যেহেতু বল প্রয়োগ, তাহলে ত্বরণটা আমরা বের করতে পারবো। এফ যেহেতু বল বলছি দুইটারই তিনটারই সমান, সেক্ষেত্রে কত হবে এম সমান এম প্লাস কত এম। তাহলে দেখো তো আমরা ত্বরণটা কত পাইলাম, এফ বাই সি এম না, তাহলে এইটুকু আমরা ত্বরণ পাইলাম। তাহলে কোনটার উপর, এফ এর উপর, তাহলে আমরা কি বি বল, তাহলে আমরা F2 ইকুয়াল বল কত ধরলাম আমরা এম ইন্টু বল কত ত্বরণ কত এফ বাই সি এম, তাই না? এই এম এম কাটো, তাহলে আমরা কত পাইতেছো বলো তো, সেখানে F2 ইকুয়াল আমরা পাইতেছো যে বলটা এফ বাই সি এত নিউটন। এই বলটাই আমাদের আনসার, একদম সহজ একটা বেসিক জিনিস থেকে আমরা এই সূত্রটার আনসারটা করে ফেলতে পারলাম। এটা আমাদের দেখবা 23-24 সেশনে একটা প্রশ্ন আসছে, আমি সেটা দেই নাই, তোমরা একটু প্রশ্ন সমাধান করবা তাহলে বুঝতে পারবা। এটুকু ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানিও। তো চলো আমরা তৃতীয় সূত্র দেখব, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, বন্দুকের গুলি। চলো আমরা এই জিনিসটা একটু দেখি। দেখো আমরা এখানে একটু সূত্রটা একটু বলে দিই, যে আমরা বন্দুকের গুলি যখন আমরা চিন্তা করব, যে বন্দুকের গুলি তাহলে বি ইকুয়াল টু হচ্ছে মাইনাসের স্মল এম বি ডিভাইডেড বাই কত ক্যাপিটাল এম। এখানে আমরা এটাকে বলা হয় বি হচ্ছে কি বন্দুকের ব্যাগ, বা বন্দুক যে পিছন দিকে যায় সেই ব্যাগটা, আর এমটা হচ্ছে কি বন্দুকের বর, আর এম হচ্ছে কি গুলির বর, আর এই বি হচ্ছে কত, এই বি হচ্ছে গুলির ব্যাগ। দেখো এই গুলিটা কি ব্যাগে যাচ্ছে সেই ব্যাগ, এতটুকু বুঝছো? তো চলো আমরা এখন দেখি। তো এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। কি বলছে দেখো, মানে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে, এই প্রশ্নটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো 5 কেজি বড় একটি রাইফেল মানে কি বন্দুক, তোমরা তো জানো। এবার অনেকগুলো 20 গ্রাম বড় একটি বুলেট মানে কি গুলি, কত 100 মিটার/সেকেন্ড বেগে ছুটে যায়। রাইফেলের কি পরিমাণ ব্যাগ প্রাপ্ত, রাইফেলটা কি পরিমাণ ব্যাগ হয় সেটা আমরা দেখো। বন্দুকের পশ্চাৎ ব্যাগ বি ইকুয়াল টু আমরা এম স্মল এম বি ডিভাইডেড বাই কত ক্যাপিটাল এম। তো এখন কথা হলো আমরা যেহেতু বি বের করবো, তাহলে এম এর মান কত 5, সরি আমরা কার মান বের করবো, গুলি কত গ্রাম 20 গ্রাম। আমরা আসলে এই 20 ইন্টু এটাকে আমি কেজিতে নিতে হবে, তাহলে 1000 ভাগ করে দেবো, 1000 ইন্টু দেখো আমরা ইন্টু বি কত 100, তাহলে আমরা এখানে 100 লেখো, বর কত 5 না, তো এই একটা শূন্য এই একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাট, 4 5 কত 20 না 4। তাহলে এখন বলো তো মাইনাসের বি মানে 4/10, তাহলে এটাকে যদি তুমি ভাগ করো, তাহলে 4কে যদি তুমি 10 দ্বারা ভাগ করো, তো সেটা তুমি জানো কথা হলো 0.4 আসবে এত মিটার/সেকেন্ড। এটা হচ্ছে তার কি পশ্চাৎ বেগ, তার মানে সে কি করবে পিছনের দিকে এত বেগ প্রাপ্ত হবে। এটার জন্য আনসার হচ্ছে এই যে এ নাম্বারটা, বুঝছো? আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো আমরা আরেকটা প্রশ্ন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আমরা এটাই আসছিল কত সালে 12 13 এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে কত 20 এবং 21 সালে। 5 কেজি মোট কি বলছে বন্দুকের পশ্চাৎ ব্যাগ বের করতে বলছে, আগেরটা ব্যাগ বলছে এখনটা পশ্চাৎ ব্যাগ, এবং কি গুলির ব্যাগ আগে ছিল 100 এখন হয়ে গেছে কত 1000 মিটার/সেকেন্ড। দেখি আমরা এটার ব্যাগটা কত আসে, আমরা বি ইকুয়াল টু আমরা কি জানি এম বি ডিভাইডেড বাই কত ক্যাপিটাল এম, স্মল এমটা কত 20 গ্রাম, তাহলে এটাকে আগে কেজিতে নিবা, তাহলে 20 এটাকে কি করো 1000 দ্বারা ভাগ করো ইন্টু দেখো এম বাই বি, বির মান কত 1000 ডিভাইডেড বাই কত এম কত 5, তাহলে এটাকে কাটো 1000 ভাগ, তাহলে এখানে আমাদের কত আসছে 20কে 4 দ্বারা ভাগ করো, 20কে 5 দ্বারা ভাগ করলে কত আসে 4, এককটা কি মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমাদের বস্তুটার উপর কতটুকু, বন্দুকের উপর কতটুকু ব্যাগ প্রাপ্ত হয়েছে সেই ব্যাগের মান, এটা আনসার। ওকে, তো চলো আমরা রকেটের ম্যাথ দেখবো। দেখো আমরা রকেটের ক্ষেত্রে ধরো আমরা রকেটটা তো জানি আমরা উপর দিকে যাই, তাই না?
দেখো, যখন আমরা একটা রকেট চিন্তা করতে পারি, আমরা এটা একটা রকেট, এই রকেট থেকে আমরা অনেকগুলো বন্দুক থেকে অনেকগুলো গুলি বের হইতেছে, এখান থেকে আমরা রকেট থেকে কি বের হয়, এম্বরে কি বের হইতেছে, গ্যাস বের হইতেছে, কি কতটুক, ঢেল এম্বরের গ্যাস। তাহলে যখন এম্বরে কোনো একটা বন্দুক থেকে গ্যাস বের হয়, তখন সেই ক্ষেত্রে আমরা কতটুক বল অনুভব হইতেছে সেই বলটা আমরা বের করবো এখান থেকে। এই সে কতটুক ধাক্কা দিতেছে সেই বলটা, এইখান থেকে এফ পরিমাণ ধাক্কা বলটা বের করতে হবে। তখন এফ ইকুয়াল টু আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে কত, ডেল এম ডিভাইডেড বাই কত, ডেল টি ইন্টু এখানে সে কত ব্যাগে যাচ্ছে, তাই এখানে ব্যাগ নিয়ে যাচ্ছে না, বি, সেই ব্যাগটা হচ্ছে বি। এই ডেল এম বাই ডেল টি কে বলা হয় বরের পরিবর্তনের হার, এটাকে আমরা বলতে পারবো ডেল এম ডিভাইডেড বাই কত, ডেল টি। ঠিক আছে, এই যে গ্যাস যে থাকবে, এটার ভিতরে একটা গ্যাস থাকবে না, রকেটের ভিতর গ্যাসের পরিবর্তনের হার, গ্যাসের বরের হার, বুঝছো? আর বি হচ্ছে কতটুকু ব্যাগে যাচ্ছে সেটা। আমরা এখানে গ্যাসের হার বলতে পারবো বা জ্বালানির হার বলতে পারি, যে কোনো একটা কিছু বলবো। তো এখন আমার এই যে যাচ্ছে, যে এটার উপর একটা ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণটা বের করবা। সেই ত্বরণটাকে আমরা দেখো এখানে কোন ব্যাগ কোনটা যাচ্ছে, এখানে একটা রকেটের বর থাকবে, রকেটের বর, রকেটের বরটা কত, ক্যাপিটাল এম। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, এম। আমরা এখানে কি বসাইতে পারি, জাস্ট এম কত, এটা হচ্ছে ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে আমরা কত, ডেল এম ডিভাইডেড বাই কত, ডেল টি ইন্টু কত, বি। তাহলে বের করবো কার মান, ত্বরণের মান। তাহলে এ ইকুয়াল টু কত, ডেল এম ডিভাইডেড বাই কত, ডেল টি ইন্টু বি ইন্টু কত, ওয়ান বাই ক্যাপিটাল এম। তাহলে আমি এটা একটু সুন্দর করে একটু লিখি, তাহলে ওয়ান বাই এম ইন্টু কত, ডেল এম ডিভাইডেড বাই ডেল টি ইন্টু হচ্ছে আমাদের বি। এটা হচ্ছে একটা রকেট যখন যায় উপরের দিকে বা গ্যাস নির্গত করে, তখন যে ত্বরণটা সৃষ্টি করে সেই ত্বরণ, এটা হচ্ছে রকেটের ত্বরণ, রকেটের ত্বরণ। বুঝছো? তো চলো আমরা একটু প্রশ্ন দেখি, রকেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, কি বলছে, বলছে এত কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর কত, এত কেজি। তাহলে রকেটের ভরটা বলে দিচ্ছে, এত কেজি জ্বালানি সহ রকেটের ভর, জ্বালানির হার, জ্বালানির যে হারে পুড়ে সেই রকেটের সাপেক্ষে এত মিটার পার সেকেন্ড ব্যাগ নির্গত করে, জ্বালানিটা যে হারে নির্গত হয় সেটা আমাদের এতটুকু। এখন বলছে তাহলে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বা থ্রেড বল কত। বলছে কি, বলছে এত মিটার পার সেকেন্ড ব্যাগে, তাহলে প্রতি সেকেন্ডে মানে সেকেন্ডে জ্বালানির হার এত মিটার পার সেকেন্ড ব্যাগে নির্গত করতেছে, সে কি করছে, এত ব্যাগে নির্গত করে। তাহলে রকেটের উপর প্রযুক্ত বলটা কত, তাহলে আমরা থার্ড বলটা কত সেটা আমরা বের করতে, এফ ইকুয়াল টু আমরা কি জানি, ডেল এম ডিভাইডেড বাই কত, ডেল টি, ডেল এম ডিভাইড বাই ডেল টি ইন্টু কত, বি। তাহলে বি তো আমরা জানি, এখানে কথা হলো জ্বালানির হারটা কত, যদি জ্বালানি যদি এত হারে পুড়ে রকেটের সাপেক্ষে, তাহলে নির্গত ব্যাগ হচ্ছে এত, জ্বালানির হার, জ্বালানি যদি হারে পড়ে, তো হচ্ছে হারটা ভুলে গেছে, এখানে একটু দাঁড়াও। আচ্ছা, এই প্রশ্নে মনে হয় কোথাও একটা মিস্টেক আছে, বা বর এখানে বর বা কোনো কিছু মিস্টেক আছে, যদি সময়ে বলে দিত এত তাহলে হয়তো, আমরা তো ডেল এম এর মানটা কত সেটা আমরা জ্বালানি সহ এত, আমাদের এইটুকু বলে দেয়, বুঝছো? আমি এখানে আমার কাছে প্রশ্নটা নাই তাই দেখতে পাচ্ছি না। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, তো আমরা এটা জানি যে একটা বস্তুর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি। ধর আমরা এখানে একটা সংঘর্ষ হইলো, ধর আমরা এখানে আছে একটা বস্তুর ভর এম, এবং এখানে এখানে আরেকটা বস্তুর এম ওয়ান, আর এটা হচ্ছে কত, এম টু। এরা দুইটা সংঘর্ষ হলো আদি অবস্থা, আগের অবস্থায় ধরুন আমরা এখানে এম ওয়ান ছিল, তার আদি বেগ ছিল ইউ, আগের অবস্থায় এখানে কত, এম টু ছিল, তার আদি ভরবেগ ছিল কি, ইউ টু। এখন যখন সংঘর্ষ হলো তখন ভরবেগটা কি তার পরিবর্তন হয়ে গেছে, ধরো আমরা তখন ব্যাগ প্রাপ্ত হয়ে গেছে কত, হচ্ছে বি ওয়ান, সরি হচ্ছে বি ওয়ান, আর এম টুটা হয়ে গেছে কত, বি টু।
এই জিনিসটা হচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো আছে সেইটাই আমরা বের করবো, এটা হচ্ছে এমন। তাহলে এই ক্ষেত্রে আমরা ভরবেগের সংরক্ষণ থেকে আদি ভরবেগ, তাহলে পিআই ইকুয়াল টু কত হবে, পিএফ। এইটুকু মনে রাখলে হবে। তাহলে আদি ভরবেগ যতটুকু থাকবে শেষ ভরবেগও কি সমপরিমাণ থাকবে। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতির মেন থিওরিটাই হচ্ছে এতটুকু। এখন আসো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন দেখব। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার দিয়ে থাকে, প্রতি কিছুদিন পর পরই থাকে। কি বলছে, স্থির অবস্থানে থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে M1 এবং M2 বড় দুটি বস্তুতে পরিণত হলো, যার B1 এবং B2 ব্যাগ বিপরীত দিকে চলবে। তাহলে B1/B2 অনুপাত বের করতে বলছে। ধরুন আমরা এটা একটু চিত্রের মাধ্যমে বুঝে ফেলবো। ধরো আমার কাছে এখানে একটা বস্তু M1, একটা বস্তু ছিল M বড় একটা বস্তু ছিল, এটা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরিত হতে দুইটা খণ্ড হয়েছে, একটা খণ্ড হয়েছে M1, ধরো আমরা এই খণ্ডটা হয়েছে M1। আচ্ছা আমরা এই পাশে দেখি, এই পাশে হচ্ছে M1 খণ্ডটা একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে, সেই ব্যাগটা কত, এটা হচ্ছে B1 ব্যাগ প্রাপ্ত হয়েছে। এবং এখানে আরেকটা বস্তু M2, সেও কি হয়েছে, একটা খণ্ডিত হয়েছে। এবং এই ব্যাগটা যেহেতু এদিকে যাচ্ছে, তাহলে সে কি তার বিপরীত দিকে যাবে, সেটা কত, B2 ব্যাগে যাবে। এখন এই যে এরা যে দুইটা বিপরীত দিকে যাচ্ছে, তো এদের ব্যাগের অনুপাতটা বের করছে। তখন আমরা আদি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে এই অবস্থায় পিআই প্রথম অবস্থা ইকুয়াল কত, পিআই ফাইনাল অবস্থা। তাহলে এই দুইটার ভরবেগের সমষ্টি আর এটার ভরবেগ, এই যে প্রথম অবস্থায় ভরবেগ কত, শূন্য না। তাহলে আমরা পিএফটা বের করবো। তাহলে দেখো প্রথম অবস্থার জন্য আমরা পিএফটা কত, বল এটার জন্য আমরা পিএফ বা ভরবেগ P1, তাহলে আমরা কত, পিএফ ইকুয়াল টু আমরা কত পাবো, M1/B1। দেখো প্লাসের জায়গায় একটা তাহলে প্লাস হয়েছে, অপরটা মাইনাস হয়েছে, তাহলে M2 কত আসবে, B2। যেহেতু এই পিএফটা কত, শূন্য, তাহলে আমরা এখানে একটা লিখতে পারি M1/B1 ইকুয়াল কত, M2/B2। বের করবো কার মান, B1/B2। তাহলে এটাকে অনুপাত করে দাও, তাহলে আমরা B2 কে ভাগ করে দাও, তাহলে B1/B2। আর M2 কে ওই পাশে ভাগ করে দাও, তাহলে M2 ডিভাইডেড বাই M1 কে ভাগ করে, তাহলে M1। তাহলে M1/M2/M1। দেখো এটা যেখানে আছে সেটাই আনসার। এই যে আমাদের আনসারটা হচ্ছে এই যে এটা। আচ্ছা ওকে, তাহলে আমরা আনসার কি হলো, বি নাম্বারটা। আশা করি বুঝছো। দেখো এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত আসছে, 7-8 আসছে, 13-14 আসছে। তো কি বলছে এখানে, আমাদের বলছে যে 4 কেজি এবং 6 কেজি বড় দুটি বস্তু এত মিটার এবং এত মিটার ব্যাগে একই দিকে গতিশীল, পরস্পর ধাক্কা খাওয়ার পর দুটি বস্তু যুক্ত অবস্থায় চলতে থাকলো। তার মানে ধরে নিতে পারো এই বস্তুটা, এটা হচ্ছে আমাদের M1, যার বড় হচ্ছে কত, 4 কেজি, এবং আরেকটা বস্তু আছে, এই দুইটা বস্তু একই জিনিস, আরেকটা বস্তু সেটা হচ্ছে কত, 6 কেজি বরের। এরা দুইজনে একসাথে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। ধরো একসময় সে কি করলো, ধাক্কা গেলো, এখানে একটা যদি ধাক্কা খায়া সে একটা বড় বস্তুর বর পরিণত হলো। এখন তারা কি একই ব্যাগে যাচ্ছে, সেই ব্যাগটা কত, বি। তাহলে এই অবস্থাটাকে আমরা যে বর ব্যাগটা থাকবে সেটা হতো আমাদের পিআই, আর এই অবস্থায় বর ব্যাগটা হচ্ছে কত, পিএফ। শর্ত মতো আমরা বর ব্যাগের সমস্যা, তাহলে পিএফ ইকুয়াল কত, পিআই। তাহলে আমরা পিএফটা কত, এই দুইটা বস্তুর বরের যোগফল না, তাহলে কত আমাদের 10 হবে। 10 ইন্টু ব্যাগ কত, সেই ব্যাগটা আমরা জানি না, সেই ব্যাগটা তাহলে আমাদের বি ইকুয়াল আমাদের কি আসবে, পিআই প্রথম অবস্থার ব্যাগ, তাহলে আমরা 4 ইন্টু কত, 10 প্লাস 6 ইন্টু কত 5। কারণ কি দুইটা কি একই দিকে যাচ্ছে না, যেহেতু আমরা বিটা বের করবো, তাহলে বি ইকুয়াল টু 40 প্লাস কত, 30 ডিভাইডেড বাই কত, 10, তাহলে 70। তাহলে 70 বাই কত, 10। তাহলে কাটাকাটি করো, তাহলে আমরা বি ইকুয়াল টু কত পাইতেছো, 7 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। তার আনসার হচ্ছে কোনটা, বি নাম্বার। বি পেয়ে গেলাম আনসার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রশ্ন। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 2-3 সালে আসা একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন দেখো কি বলছে, যে 20 মিটার বেগে চলমান এত কেজি বড় একটি ট্রাককে, বলছে 50 কেজি বড় একটি স্থির ট্রাকে ধাক্কা দিয়ে একসাথে যুক্ত হয়ে যে বেগে চলতে থাকে সেটা বের করতে বলছে। তাহলে ধরো আমরা এখানে একটা ট্রাক ছিল, এটা একটা ট্রাক, এখানে আরেকটা ট্রাক, এবং এখান থেকে একটা গতিশীল ট্রাক আছে, এখানে আরেকটা ট্রাক, ছোট একটা ট্রাক, সে বর কত, 100 কেজি। এটা ধাক্কা দিল, ধাক্কা দিয়ে এখন দুইটাই একসাথে চলতেছে। তো এইটার ব্যাগ ছিল কত, 20 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বি ছিল কত, শূন্য। তো আমরা এখন দুইটা আবার কি করছে, একসাথে চলতেছে, এইখানে আরেকটা ট্রাক একসাথে চলতেছে। তখন একসাথে চলে সেই ব্যাগটা হচ্ছে বি, আমরা জানি না ভরবেগের সংরক্ষণ। এটার জন্য আমরা যে ভরবেগটা সেটা হচ্ছে পিআই, আর এটার জন্য যে ভরবেগটা পিএফ, সমান, দুইটা সমান হওয়া লাগবে। তাহলে আমরা কি করবো বলতো, পিআই, তাহলে এইটার বর, তাহলে বর কত, 1000, 1000 ইন্টু
ব্যাক কত 20 প্লাস এটার বর কত 1500 ইন্টু বলো তো এটার ব্যাক কত 0 ইকুয়াল এটার ব্যাক বর কত দুইটা বরের যোগফল না যেহেতু দুইটা একসাথে চলতেছে তাহলে একসাথে যোগ করলে দেখো 2500 হয়ে যাবে একসাথে লিখে ফেললাম 2500 ইন্টু ব্যাক কত জানি না এইটা তো শূন্য এটা দরকার আছে তাহলে এখানে কত পাবা জাস্ট 2 টা 2টা 3টা 4টা শূন্য 1 2 3 4 শূন্য ইকুয়াল কত 25000 ইন্টু কত বি একটা শূন্য কাটো একটা শূন্য কাটো তাহলে আমরা 4 25 কত বলো তো তাহলে আমরা 25 সরি আমরা এখানে কত পাবো 200 ডিভাইডেড বাই কত 25 ইকুয়াল টু 0 4 25 100 8 25 কত 200 না তাহলে এটা হচ্ছে বি আমরা এই বি ইকুয়াল টু কত পাবো 8 কত আসবে মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের আনসার বুঝছো তাহলে আনসার কোনটা হবে সি নাম্বারটা এই যে সি নাম্বার দেখো আরেকটা প্রশ্ন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কতবার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 7 8 আসছে 13 14 আসছে কি বলছে 4 কেজি 6 কেজি করে এটা আমরা করলাম মনে হয় এটা তো আমরা করলাম একটু আগে এটা আমরা করছি এখন হচ্ছে আমরা জড়তার ভ্রামক দেখব কৌণিক বেগ বুঝছো আমরা এখন দেখব কৌণিক বেগ জাতীয় কিছু জিনিস দেখব দেখো আমাদের হচ্ছে যে কৌণিক বেগটা হলো যে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু ডি থিটা ডিভাইড বাই কত ডিটি বেগ হচ্ছে এটাকে আমাদের বলা হয় কি কৌণিক বেগ কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে একটা সম্পর্ক আছে রৈখিক বেগ সেই সম্পর্কটা কি বি ইকুয়াল টু ওমেগা আর ওমেগা ইকুয়াল টু কত বি বাই আর এটা একটু মনে রাখবা এতটুকু আবার আসি কি কৌণিক ত্বরণ কৌণিক ত্বরণ এ আলফা ইকুয়াল কত ডিবি ডিভাইডেড বাই কত ডিটি এতটুকু আমরা জানি আমরা এখান থেকে আমরা এখানে দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে সেটা পড়ে আসছি বলতো আমি সেটা পড়ে আসছি না তাহলে সেই ত্বরণের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা কি দেখো সেই সম্পর্কটা হচ্ছে রৈখিক ত্বরণ রৈখিক ত্বরণ আলফা ইকুয়াল এবং এ ইকুয়াল টু সেটা আমরা কত পাবো